ওয়েলকাম টু অক্সিজোম নিট ইউটিউব চ্যানেল। এই সিরিজে আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে তোদেরকে পড়াচ্ছি এবং যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো তোদের মাথায় আমরা ঢুকিয়ে দিচ্ছি। এনসিইআরটি পড়া খুব কঠিন, এটা অনেকের প্রশ্ন। এনসিইআরটি মনে থাকে না, মাথায় থাকে না। অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক্যালি যদি এটা ভাবা যায় যে এনসিইআরটিটাকে ছোট করে যদি মাথায় নিয়ে নেওয়া যায়, আমি আমার স্টুডেন্টদের, আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টদের আমি প্রথম ক্লাসে, ফার্স্ট ক্লাসেই একটাই কথা বলি যে এনসিইআরটি পড়তে তো হবে, এনসিইআরটি মাথাতেও রাখতে হবে। এবার ওরা জিজ্ঞেস করে যে কি করে ম্যাম, যে এনসিইআরটিটাকে কি করে আমরা এত এত লেখা, এত হিউজ লেখা কি করে মাথায় রাখবো? তো এটা একটা খুব বড় প্রশ্ন, খুব বড় সমস্যা। তো মনে রাখার জন্য তোকে মিনি এনসিইআরটি মাথায় বানিয়ে নিতে হবে। তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারকে তোকে কনসাইজলি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, যাতে ওই ছবিটা যদি তোর কাছে ক্লিয়ার থাকে তাহলে তুই পরীক্ষাতে গিয়ে যে কোনো জায়গা মনে করার জন্য ওই ছবিটা, ওই গল্পটা যদি তোর মাথায় থাকে তাহলে তুই যে কোনো ইনফরমেশান তোর মাথায় আপনাকে আপ চলে আসবে। তাহলে এইটা তোকে মাথায় রাখতে হবে যে এনসিইআরটিকে কী করে আমরা হজম করতে পারি খুব সহজে, এবং সেই কারণে এনসিইআরটি উইথ অল কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য আমাদের এই সিরিজটায় আমরা বেসিক্যালি প্রতিটা চ্যাপ্টারকে ছোট করে পড়াচ্ছি এবং কনসাইজলি পড়াচ্ছি, উইথ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সলভ করছি। তো আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটা জিনিস তোদেরকে আরও একবার একটু বলে দিই, যারা যারা এখনও এনরোল করতে পারিসনি, যারা যারা এনরোল করতে চাস, আমাদের সাথে যুক্ত হতে চাস, ক্র্যাশ কোর্সে পড়তে চাস, তারা বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারটাতে ফোন করে এনরোল করিয়ে নিস, দেরি করিস না। কারণ আমি মনে করি এই চান্সটা আর আসবে না। এবার একটা ম্যাজিক হবে, তার কারণ শুধুমাত্র অনলাইনে নয়, অফলাইনেও আমরা আসছি। আমাদের থাকবে অনলাইন মক টেস্ট, অফলাইন মক টেস্ট, মানে অনলাইন ক্লাস তো প্রত্যেক দিন চলবেই, তার সাথে থাকবে গ্র্যান্ড অফলাইন ক্লাস, যেখানে আমরা প্রতিটা চ্যাপ্টারকে কভার করব, সামনে দাঁড়িয়ে থেকে ক্লাস করাবো, তোদের সাথে ইন্টারাকশান হবে এবং প্রচুর কোয়েশ্চেন সলভ হবে, প্রচুর ডাউট ক্লিয়ারিং হবে। তো এটা আমি মনে করি যে এটা একটা গেম চেঞ্জিং জিনিস, এটা একটা অন্যরকম কিছু একটা হবে। তো সেটার জন্য আমরাও খুব এক্সাইটেড এবং তোদের কাছ থেকেও খুব ভালো ফিডব্যাক আসছে। তো আমি মনে করি যে দেরি না করে এই নাম্বারটাতে তোরা ফোন করে জয়েন হয়ে যেতে পারিস, বোর্ডে দেওয়া এই নাম্বারটাতে কল করে নিস। তুই চ্যাপ্টারটাকে কী করে ছোটো করে পড়া যায় এবং কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা দেখে নে। টাইপ অফ বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্যতার 3টে টাইপ হয়। একটা হয় ইকোলজিক্যাল ডাইভার্সিটি, একটা হয় স্পিসিস ডাইভার্সিটি, একটা হয় জেনেটিক ডাইভার্সিটি। ইকোলজিক্যাল ডাইভার্সিটি মানে কি, যেটা একটা এরিয়ার মধ্যে, একটা গিভিন এরিয়ার মধ্যে ইকোসিস্টেমে যে ভ্যারিয়েশন আমরা দেখতে পাই, একটা সেলফ সাস্টেনিং যে এনভায়রনমেন্ট সেটাকে আমরা ইকোসিস্টেম বলি। তাহলে সেই সেলফ সাস্টেনিং যে সিস্টেম সেটা একটা গিভেন এরিয়ার মধ্যে কিভাবে রয়েছে বা তার যে বৈচিত্র্য, তাকে আমরা ইকোলজিক্যাল ডাইভার্সিটি বলি। ইকোলজিক্যাল ডাইভার্সিটির মধ্যে যদি আমরা পুরো গ্লোবাল একটা আর্থের কথা ভাবি, তাহলে একটা গ্লোবাল যদি আমরা পুরো পৃথিবীর কথা ভাবি, তার টোটাল 3টে জোন থাকে। একটা হচ্ছে ট্রপিক্যাল, যেটা একদম ইকুয়েটর রিজিয়নের সামনে থাকে, টেম্পারেট যেটা ইকুয়েটর থেকে আরেকটু দূরে থাকে, এবং যেটা দুপোলে রয়েছে যেখানে অ্যাকচুয়ালি টেম্পারেচার প্রচণ্ডই শৈত্যপ্রবাহ চলে, যেটা হচ্ছে পোলার রিজিয়ন। তাহলে এই 3টে জায়গার কথা আমরা জানি, ট্রপিক্যাল, টেম্পারেট আর হচ্ছে পোলার রিজিয়ন। স্পিসিস ডাইভার্সিটির মধ্যে অ্যাকচুয়ালি দ্য ভ্যারাইটি অফ দ্য স্পিসিস ইন দ্য গিভেন এরিয়া, একটা এরিয়ার মধ্যে স্পিসিসের যে বৈচিত্র্যতা যেটা দেখা যায় সেটাকে আমরা বলি স্পিসিস ডাইভার্সিটি। স্পিসিস ডাইভার্সিটির মধ্যে তোদের যেটা মনে রাখতে হবে, এনসিইআরটিতে 2টো পয়েন্ট দিয়েছে। একটা ম্যাঙ্গোর স্পিসিস ডাইভার্সিটি অলমোস্ট 1000টা হতে পারে, এবং রাইসের ক্ষেত্রে 50,000 রাইস ভ্যারিয়েশন হতে পারে, ঠিক আছে, যেটা স্পিসিসের মধ্যে পড়ে। এই ডেটাটা তোরা মাথায় রাখবি, যেটা এনসিইআরটির একটা ডেটা, ঠিক আছে, যেটা এনসিইআরটির ডেটা, এটা একসাথে জট ডাউন করে ছোট করে লেখা। জেনেটিক ডাইভার্সিটি মানে একটা ইন্ডিভিজুয়াল যে কোনো অর্গানিজমের জেনেটিক মেকআপ। তার মধ্যে একটা এক্সাম্পল দিয়েছে রাউলফিয়া ভোমিটোরিকা বলে একটা প্ল্যান্ট আছে, যেটা অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকার একটা গাছ, এবং যে গাছটা রেজারপিন তৈরি করে। আমরা যেটা দেখতে পাই, একটা পাহাড়ের যে স্লোপ বা যে ঢালু যে জায়গাটা, সেখানে এই যে রাউলফিয়া ভোমিটোরিকা এই যে প্ল্যান্টটা অ্যাকচুয়ালি যখন একটা স্লোপ অফ পাহাড়ের নিচ থেকে যদি আমি শুরু করি একটা প্ল্যান্টকে, এবং সেটা একদম নিচে যে রেজারপিনের যে কনসেন্ট্রেশন, একদম উপরের যে রেজারপিন আছে তার কিন্তু কনসেন্ট্রেশন ডিফার করে ডিউ টু জেনেটিক ভ্যারিয়েশন, কারণ আমাদের জিন এনভায়রনমেন্টের সাথে
ইন্টারাকশন করে এবং তারপরে সেটা এক্সপ্রেশন দেয়, সেইটা হচ্ছে আমাদের এই জেনেটিক ডাইভার্সিটির মধ্যে পড়ছে, যেটা রাউলফিয়াস ভোমিটোরিকা যেটা রেজারপিন তৈরি করে, যেটাকে আমরা জেনেটিক ডাইভার্সিটির একটা এক্সাম্পল হিসাবে ধরে নিতে পারি। ওকে, নেক্সট যেটা বলবো, বায়োডাইভার্সিটি লসের জন্য টোটাল 4টে কারণ আছে। এখান থেকে প্রতিবার প্রশ্ন হয়, এবারেও এক্সপেক্টেড প্রশ্ন হবে, প্রত্যেকবার প্রশ্ন হয়। একটা হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, এটা অ্যাকচুয়ালি মেন রিজন। হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন এটা অ্যাকচুয়ালি মেন রিজন লস অফ বায়োডাইভার্সিটির ক্ষেত্রে, কারণ এখানে অ্যাকচুয়ালি একটা বড় জায়গা, যে জায়গাটাতে অনেক স্পিসিস ধর বাস করতো, সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় বা সেই জায়গাটা যদি ইন্ডাস্ট্রিয়ালি আমরা ব্যবহার করতে শুরু করি, তাহলে সেখানে প্রচুর স্পিসিস তারা এলিমিনেট হয়ে যাবে, তারা এক্সটিংশন হয়ে যাবে, সেটা হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশনের মধ্যে পড়ছে। নেক্সট কি বলবো, ওভার এক্সপ্লয়টেশন। ওভার এক্সপ্লয়টেশন মানে কি, যখন আমরা আমাদের এনভায়রনমেন্টে থাকা যেমন পেট্রোলিয়াম, যেমন জল, এগুলো হচ্ছে আমাদের ন্যাচারাল জিনিস, এগুলোকে আমরা যখন ওভার এক্সপ্লয়েট করতে শুরু করি, ওভার ব্যবহার করতে শুরু করি, তখন সে কারণে কিন্তু সেটার এফেক্ট অনেক রকম স্পিসিসের উপরে গিয়ে পড়ে, তাহলে সেটা হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন বলি। এলিয়েন স্পিসিস ইনভেশন মানে কি, যেমন পার্থেনিয়াম। পার্থেনিয়াম হচ্ছে একটা বিষাক্ত প্ল্যান্ট, যেটা প্রচুর পরিমাণে অ্যালার্জেটিক একটা প্ল্যান্ট, আমরা বলতে পারি অ্যালার্জি ক্রিয়েট করে। এই প্ল্যান্টটা হচ্ছে বেসিক্যালি বাইরে থেকে এসছে, এবং সেই প্ল্যান্টটার জন্য আমাদের যে ইন্ডিয়ান স্পিসিস তারা অতিষ্ঠ হয়ে গেছে। তা এমন অ্যালার্জি, এমন পোলেন অ্যালার্জি ও চারিদিকে ক্রিয়েট করেছে, যার জন্য আমাদের যে ইন্ডিয়ান স্পিসিস, সেই স্পিসিসগুলোর লাইফ কিন্তু অনেকটাই এক্সটিংশন হয়ে গেছে। তো এইরকম কিছু এলিয়েন স্পিসিস আছে যারা বাইরে থেকে আসে এবং তাদের জন্য অন্যান্য স্পিসিসরা কিন্তু ডিস্টার্বড হয়, সেটা হচ্ছে এলিয়েন স্পিসিস ইনভেশন। আর কো এক্সিস্টেন্স হচ্ছে মানে ধর দুটো স্পিসিস রয়েছে একে অপরের সাথে, মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এ যদি এখন এলিমিনেট হয়ে যায়, তাহলে সাথে সাথে বিও কিন্তু এলিমিনেট হয়ে যাবে, কারণ তারা দুজনে একে অপরের সাথে ডিপেন্ডেন্ট। এই চারটে পয়েন্ট আমার বোর্ডে লেখা রইল, যেটা হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, ওভার এক্সপ্লয়টেশন, এলিয়েন স্পিসিস ইনভেশন আর কো এক্সিস্টেন্স। এই চারটে হচ্ছে লস অফ বায়োডাইভার্সিটির মেন চারটে কারণ। নেক্সট কি, আমি কনজারভেশনে চলে আসবো। কনজারভেশনের মধ্যে কি কি রয়েছে, একটা এক্সিটু কনজারভেশন, একটা ইনসিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশন মানে আউটসাইড কনজারভেশন, একটা জায়গায় কোনো একটা অ্যানিমালস থাকে, সেটা তার একটা ন্যাচারাল প্লেস, সেখানে ও প্রথম থেকেই ছিল। এবার ওই জায়গাটা যদি আজকে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই স্পিসিসটার উপরে অনেকটা এক্সটিংশনের পথে সেই স্পিসিসটা চলে যেতে পারে, তাহলে আমরা কি করতে পারি, সেই জায়গাটাকে প্রোটেক্টেড করে দিতে পারি, তাহলে সেটাকে আমরা আউটসাইড কনজারভেশন বলি। ঠিক হ্যাঁ, সেটাকে আমরা বলি ইনসাইড কনজারভেশন। আউটসাইড কনজারভেশন মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমরা বাইরে থেকে নিয়ে আসি। আমি ইনসাইডটা আগে বলে ফেলেছি, ইনসাইড কনজারভেশন। আর আউটসাইড কনজারভেশন মানে হচ্ছে আউটসাইডে রেখে, যেটাকে আমরা বাইরে থেকে এনে কোনো কিছুকে যখন আমরা তাদের এরিয়ার মতো করে যদি আমরা একটা এরিয়াকে তৈরি করতে পারি, যেমন বাঘ অ্যাকচুয়ালি যেখানে থাকার কথা সেরকম যে এরিয়া, যদি সেই রকম কিছু একটা ক্রিয়েট করতে পারি আমরা, সেই এরিয়ার মতো যদি আমরা ক্রিয়েট করতে পারি, তাহলে আমরা সেই অ্যানিমেলটাকে কনজার্ভ করতে পারবো। সেটা হচ্ছে আউটসাইড, তার মানে বাইরে থেকে নিয়ে এসে কনজার্ভ করলাম। আর ইনসাইড কনজারভেশনটা কি, একটা হ্যাবিটেটকে কনজার্ভ করে দিলাম, যেখানে কিছু অ্যানিমেলস রয়েছে, তাকে আমরা কোনোভাবে মুভ করালাম না অন্য জায়গায়, সেই অ্যানিমেলটাকে ওই জায়গায় রেখে কনজার্ভ করে দিলাম, সেটা হচ্ছে ইনসাইড কনজারভেশন বা ইনসিটু কনজারভেশন। আউটসাইডের মধ্যে বটনিক্যাল গার্ডেন পড়ে, জুলজিক্যাল পার্ক পড়ে, ওয়াইল্ড ফেয়ার স্যাংচুরি, সাফারি পার্ক পড়ে, আর কিছু সিড ব্যাংক পড়ে, যেগুলো অ্যাকচুয়ালি যে কটা বললাম আমি, এই চারটে এক্সাম্পল মাথায় রাখবি। ওকে, ইনসাইড কনজারভেশনের মধ্যে হটস্পট এরিয়া মানে যে জায়গাটা হটস্পট মানে কি, যেখানে আমরা দেখতে পাই এন্ডেঞ্জার্ড স্পিসিস এবং এন্ডেমিক স্পিসিস রয়েছে, সেই জায়গাটাকে আমরা হটস্পট বলে বিবেচিত করি। এন্ডেমিক স্পিসিস মানে কি, এন্ডেমিক স্পিসিস মানে হচ্ছে যে স্পিসিসটা অ্যাকচুয়ালি বহু যুগ ধরে ওয়ার্ল্ড ওয়াইড তার ডিস্ট্রিবিউশন ছিল, তাকে পৃথিবীর ডিফারেন্ট জায়গায় পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে সেটা কমতে তারা পৃথিবীর একটা কর্নারে চলে গেছে, একদম অল্প জায়গায় তাদেরকে এখন পাওয়া যায়, পৃথিবীর সব জায়গায় তাদেরকে পাওয়া যায় না, সেটা হচ্ছে এন্ডেমিক। আর এন্ডেঞ্জার্ড কি, যারা ভবিষ্যতে লুপ্তপ্রায়ের পথে, যে স্পিসিসগুলো ভবিষ্যতে লুপ্তপ্রায় হয়ে যাওয়ার চান্সেস আছে, সেইগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস। ওকে, সেটা হটস্পট, যে জায়গায় রয়েছে এরকম এন্ডেঞ্জার্ড এন্ডেমিক স্পিসিস, সেই জায়গাটা হচ্ছে হটস্পট হয়ে যায়। ঠিক আছে,
এর মধ্যে ইনস্টিটিউটের মধ্যে পড়ে হচ্ছে স্যাক্রেড গ্রুপ, একটা পড়ে হচ্ছে রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, আর হচ্ছে ওয়াইল্ড ফেয়ার স্যাংচুয়ারিজ। এই চারটে এক্সাম্পল খেয়াল রাখবে, যা আসবে এখান থেকেই আসবে প্রশ্ন, চারটে স্ক্রিনশট মেরে লিখে নিস খাতায়। তারপরেরটা কি লিস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস, যারা যারা অ্যাকচুয়ালি যে সংস্থা IUCN এরা অ্যাকচুয়ালি যেটা করে পুরো লিস্ট অফ এন্ডেঞ্জার্ড স্পিসিসের একটা রেড ডাটা বুকে, একটা রেড ডাটা বুক বলে একটা জিনিস বানায় যেখানে ওরা লিখে দেয় যে কোন স্পিসিসগুলো লুপ্তপ্রায় হতে পারে, কোনগুলো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড খুব তাড়াতাড়ি লুপ্তপ্রায় হয়ে যাবে, বা যেগুলো এন্ডেমিক তারা সেই লিস্টটার মধ্যে থাকে। সেই লিস্টটাকে মানে IUCN বানায়। অ্যাকচুয়ালি IUCN একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে একটা সংস্থা, যে সংস্থা পুরো টোটাল যে ডাইভার্সিটি তার একটা এস্টিমেশন করে যে আমাদের গ্লোবাল ডাইভার্সিটি কত থাকতে পারে। গ্লোবাল ডাইভার্সিটি হচ্ছে আমরা বলতে পারি অ্যাভারেজ 1.5 মিলিয়ন স্পিসিস এক্সিস্ট করে, বাট ওরা যেটা বলেছিল সেটা অ্যাভারেজ বললাম, 1.7 to 1.8 মিলিয়ন স্পিসিসের কথা IUCN বলেছিল। এটা মাথায় রাখিস। আর রবার্ট মে বলে একজন ইকোলজিস্ট রয়েছে, রবার্ট মে যেটা বলেছে যে উনি অ্যাকচুয়ালি কাউন্ট করেছেন এবং এই 1.7 এবং 1.8 থেকে অনেক বেশি স্পিসিস পেয়েছে, যেটা 7 মিলিয়ন অফ স্পিসিস উনি পেয়েছেন, যেটা রবার্ট মে পেয়েছেন। আর ইকোলজিস্ট, আরও কিছু ইকোলজিস্ট আছে, তারা বলেছিল যদি আমরা পুরো টোটাল এক্স্যাক্টলি প্ল্যান্ট এবং অ্যানিমেলস এবং প্রোটিস্টা সবাইকে যদি আমরা কাউন্ট করতে পারি ঠিকঠাকভাবে, যেগুলো এখনো পর্যন্ত ম্যাক্সিমামটাই আমাদের যেটা আনডিসকভার্ড, এখনো অবধি ডিসকভার্ড না, এটা একটা কাজ চলছে, যে এখনো পর্যন্ত প্রচুর স্পিসিস যাকে আমরা চিনিও না, তারা কোথায় আছে আমরা জানিও না। তাহলে যদি পুরো ঠিকঠাক করে যদি আমরা একটা গ্লোবাল স্পিসিস বায়োডাইভার্সিটিকে দেখি, তাহলে মোর দ্যান 50 মিলিয়ন অফ স্পিসিস হতে পারে। ঠিক আছে, মোর দ্যান 50 মিলিয়ন অফ স্পিসিস হতে পারে। যেটা প্রশ্নে আসে রবার্ট মে কত বলেছে, 7 মিলিয়ন, IUCN বলেছে 1.7 to 1.8 মিলিয়ন, এই দুটো আসে প্রশ্নে। ঠিক আছে, তারপরেরটাতে 1.5 মিলিয়নের মধ্যে অ্যানিমেলস হচ্ছে 70%, বায়োডাইভার্সিটি, প্রোটিস্টা হচ্ছে 8%, প্ল্যান্ট হচ্ছে 22%। এবার প্ল্যান্টের মধ্যে সব থেকে বেশি কে, প্ল্যান্টের মধ্যে সব থেকে বেশি ফানজাই, তারপর অ্যাঞ্জিওস্পার্ম, তারপর অ্যালগি, তারপর ব্রায়োফাইট, তারপর টেরিডোফাইট, তারপর জিমনোস্পার্ম, তারপর লাইকেন। তাহলে এইটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে সব থেকে হাইয়েস্ট বায়োডাইভার্সিটি তোকে দিতে পারে পরীক্ষায়, কার? সেটা হচ্ছে ফাঙ্গাসের, ওকে, ফানজাইয়ের। অ্যানিমেলদের ক্ষেত্রে, অ্যানিমেলদের মধ্যে 70% অ্যানিমেলদের মধ্যে যদি আমি 10টা অ্যানিমেলকে র্যান্ডাম তুলি, 10টার মধ্যে 7টাই তুই দেখতে পাবি ইনসেক্ট। তার মানে ইনসেক্টের বায়োডাইভার্সিটি অ্যানিমেলদের ক্ষেত্রে সব থেকে হাইয়েস্ট। ঠিক আছে, আর প্রোটিস্টার ক্ষেত্রে 8%, এটাকে আর কিছু বলার নেই। ফাঙ্গাসের বায়োডাইভার্সিটি অ্যাকচুয়ালি এতটাই বেশি যে যদি আমরা রেপটাইল, পুরো টোটাল রেপটাইল, অ্যামফিবিয়ান্স, ম্যামেল এবং ফিশ, এই সব কটাকে যদি আমরা একসাথে বায়োডাইভার্সিটি দেখি, তার যে অ্যামাউন্টটা হবে ফাঙ্গাসের ওটা একার বায়োডাইভার্সিটির অ্যামাউন্ট। ঠিক আছে, ফাঙ্গাসের ওটা একার বায়োডাইভার্সিটির অ্যামাউন্ট, মানে ফাঙ্গাস সব থেকে বেশি বায়োডাইভার্সিটির রেসপেক্টে। ওকে, তারপরেরটাতে যাওয়া যাক। ইকোলজিক্যাল ডাইভার্সিটি মানে কি, যে বলছিলাম একদম ইকুয়েটার রিজিয়ান, একদম ইকুয়েটার রিজিয়ানের দিকে, একদম ইকুয়েটার রিজিয়ানের দিকে আমরা দেখতে পাই কি, এবং ট্রপিক্যাল রিজিয়ান আছে। ট্রপিক্যাল রিজিয়ানে ঠিক আরেকটু যদি দূরে যায় তাহলে টেম্পারেট আছে, আরেকটু দূরে গেলে পোলার রয়েছে। অ্যাকচুয়ালি ট্রপিক্যাল, তারপর টেম্পারেট, তারপর পোলার। এই ট্রপিক্যাল সব থেকে বেস্ট। কেন ট্রপিক্যাল বেস্ট? তার কারণ সিজনটা কনস্ট্যান্ট থাকে, আমরা দেখতে পাই অপটিমাম টেম্পারেচার থাকে, মোর এখানে সোলার এনার্জি ওরা পায়, প্রচুর প্ল্যান্ট স্পিসিস, রিভার, রেইনফল কনস্ট্যান্সি থাকে, বজায় থাকে মোটামুটি সারা বছর। এবং সব থেকে ইম্পর্টেন্ট পর যেটা NCERT, একটা খুব ইম্পর্টেন্ট লাইন যেটা তোদের জন্য আমি অলরেডি এখানে লিখে দিয়েছি, কারণ এখান থেকে প্রশ্ন হয়েছে বা প্রশ্ন হবে, সেটা হচ্ছে রিলেটিভলি আনডিস্টার্বড অফ স্পিসিস ডাইভার্সিটি ফর লং পিরিয়ড অফ টাইম। এইটা এমন একটা জায়গা, ট্রপিক্যাল মানে হচ্ছে একটা এমন জায়গা যেখানে প্রতিটা স্পিসিস আনডিস্টার্ব থাকে, যার জন্য তাদের এলিমিনেশন হয়ে যাওয়ার চান্সেস খুব কম, কারণ তাদেরকে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস খুব কম। তো সেই কারণে এরা কিন্তু সেইভাবেই ওখানে রয়েছে, তার জন্য এদের বায়োডাইভার্সিটিটা মেনটেন্ড হয়, ঠিকঠাক করে বায়োডাইভার্সিটি মেনটেন্ড হয়। তারপরের পয়েন্টটা দেখ, কিছু সায়েন্টিস্ট তাদের থিওরি, তাদের ডিসকভারি, চারটে সায়েন্টিস্টের কথা বলবো। দেখ, প্রথমে রবার্ট মে যেটা করেছিল, যে বায়োডাইভার্সিটি টোটাল ইন্ডেক্সটা দেখেছিল এবং 7 মিলিয়ন অফ স্পিসিস যে এক্সিস্ট করে সেটার কথা উনি বলেছিলেন। নেক্সট যার কথা বলবো সেটা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট। উনি যে থিওরির কথা বলেছেন, স্পিসিস এরিয়া রিলেশনশিপ। স্পিসিস এরিয়া রিলেশনশিপ মানে
স্পিসিস বাড়বে যত আমরা এরিয়া বাড়িয়ে দেব, স্পিসিস বাড়তে থাকবে যত স্পিসিস এরিয়া আমরা বাড়িয়ে দেবো, যত এরিয়া আমরা বাড়িয়ে দেবো তত স্পিসিস বাড়তে থাকবে, বাট আপ টু স্পেসিফিক লিমিট, বাট আপ টু স্পেসিফিক লিমিট, কিছু লিমিট পর্যন্তই বাড়বে, তারপরে আর বাড়বে না। যদি আমরা এই কার্ভটা দেখি, স্পিসিস এরিয়া বাড়িয়ে দিচ্ছে, স্পিসিস বাড়ছে, 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 এরকম যখন সামনাসামনি আরও যখন এরিয়া আস্তে আস্তে আমরা বাড়িয়ে দিতে থাকবো তখন দেখতে পাবো স্পিসিস বাড়ছে কিন্তু খুব একটা বাড়ছে না, খুব একটা বাড়ছে না। মানে ধর একটা রিজিয়ন রয়েছে, এটা এ রিজিয়ন, এটা বি রিজিয়ন, এটা সি রিজিয়ন, তাহলে সি থেকে বিতে যখন আমরা যাবো, ধর সিতে রয়েছে, সি রিজিয়নের মধ্যে রয়েছে 4টে স্পিসিস, বি রিজিয়নে যখন আমরা যাচ্ছি এরিয়াটা বেড়ে যাচ্ছে হচ্ছে 40টা স্পিসিস। আরও যদি আমরা এই রিজিয়নটা বাড়িয়ে দিই, ধর এ রিজিয়নের দিকে যাচ্ছি, পুরো একদম অনেকটা রিজিয়ন, সেখানে দেখতে পাচ্ছি 40-এর জায়গায় হওয়া উচিত ছিল আরও 10 গুণ, কিন্তু 10 গুণ না হয়ে এ রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি 42টা স্পিসিস, মানে অনলি 2টো স্পিসিস বেড়েছে। কেন বেড়েছে? কারণ ওই আপ বাড়বে কিন্তু ইটস ভেরি নেগলিজেবল, রিগ্রেশন হবে, যতটা বাড়ার কথা ততটা বাড়বে না, তার থেকে কমবে, তার জন্য এটা রিগ্রেশন বলা হয়। এবং এটা অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট দেয়, এটা ইকুয়েশনটা এস ইকুয়াল টু সি এ জেড টু দি পাওয়ার জেড, এটাকে লগে যদি আমরা নিয়ে যাই, এটা লগ এস লগ ইকুয়াল টু লগ সি প্লাস জেড লগ এ, এইটা আমরা দেখি। বেসিক্যালি দিস ইজ দ্য হামবোল্ডের ইকুয়েশন, এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কার্ভে, যেটা স্পিসিস এরিয়া রিলেশনশিপের একদম ডাইরেক্ট আসে, এই প্রশ্নটা একদম ডাইরেক্ট দেয়, ঠিক আছে? তাহলে এখানে এই জেডটাকে কি বোঝায়? এই জেডটা কিচ্ছু দেবে না, এই জেডটা কি? জেডটা হচ্ছে বেসিক্যালি রিগ্রেশন কোএফিসিয়েন্ট, জেড হচ্ছে বেসিক্যালি রিগ্রেশন কোএফিসিয়েন্টকে বোঝায়, মানে যতটা বেড়ে যাওয়ার কথা ছিল ততটা বাড়বে না, তার থেকে একদম নেগলিজেবল বাড়বে, যেটা তুই চোখের দেখাও দেখতে পাবি না। মানে 4 থেকে হলো 40, তারপরে 40 থেকে হওয়া উচিত ছিল 400, 400 না হয়ে হলো 42, তার মানে এই যে 2টো স্পিসিস বাড়লো কিন্তু 2টো স্পিসিস বাড়লো, কিন্তু যেটা খুব নেগলিজেবল, এটাকেই রিগ্রেশন বলা হয়, ঠিক আছে? তারপর একটা পার্ল এলরিচটের একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট আছে, যেখানে উনি অ্যাকচুয়ালি এরকম 6টা প্লট করেছিল একটা বড় জায়গার উপরে, তার সেখানে উনি দেখাতে চাইছেন যে প্লটটার মধ্যে স্পিসিস রিচনেস বেশি, যে প্লটটার মধ্যে স্পিসিসের রিচনেসটা বেশি রয়েছে সেই প্লটটা অ্যাকচুয়ালি স্টেবল হয়ে যায়, আর যে প্লটের মধ্যে স্পিসিস রিচনেস কম রয়েছে সেই প্লটটা কিন্তু লেস স্টেবল হয়ে যায়, সেই প্লটটা কিন্তু লেস স্টেবল হয়ে যায়। মানে এর মধ্যে যদি কোনো বাইরে থেকে কোনো স্পিসিস অ্যাটাক করে, ওর একার পক্ষে কিন্তু কোনো ক্ষমতা নেই সেই জায়গাটাকে মানে সেই জায়গায় টিকে থাকার। এই কম্পিটিশানে যদি বাইরে থেকে কোনো একটা ফরেন স্পিসিস যদি এসে একে যদি অ্যাটাক করে, তাহলে এই স্পিসিস যেহেতু একা রয়েছে, ওর অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা নেই এটা থেকে রেজিস্ট করে যাওয়ার কম্পিটিশানটাকে। তো সেই কারণে যে জায়গাতে স্পিসিস কম রয়েছে সেই জায়গাটা লেস স্টেবল হবে, যেখানে স্পিসিস রিচনেসটা বেশি রয়েছে সেখানে স্টেবল হয়ে যাবে সেই জায়গাটা। এটাই হচ্ছে পার্ল এলরিচটের একটা আউটডোর প্লটিং করে একটা এক্সপেরিমেন্ট। তারপরে ডেভিড টিলমন হচ্ছে রিভেট পপার হাইপোথিসিস। এটা কিচ্ছু না, একটা এরোপ্লেন রয়েছে, এরোপ্লেনের মধ্যে আমরা দেখতে পাই সিট রয়েছে, সিটের মধ্যে রিভেট মানে হচ্ছে স্ক্রু যেটা, তাহলে সেই রিভেট অ্যাকচুয়ালি যদি সিটের যে রিভেট যদি সেটা কেউ খুলে নিয়ে বাড়িতে চলে যায় তাহলে কিছুই হবে না, সিটগুলো একটুখানি কাত হয়ে যাবে, তাতে এরোপ্লেনটা অ্যাকচুয়ালি কিছুই হবে না, সেটা উড়বে, যেরকম ওরা সেরকমই থাকবে নর্মাল। কিন্তু যদি ডানার রিভেট খুলে নিয়ে কেউ বাড়ি চলে যায় তাহলে কিন্তু প্লেনটা আর উড়বে না। তাহলে আমরা যেটা দেখতে পাই আমাদের এনভায়রনমেন্টে কিছু ইম্পর্টেন্ট স্পিসিস আছে যেগুলোকে আমরা কি বলি, কিস্টোন স্পিসিস বলি। সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি কিস্টোন স্পিসিস, যেগুলো খুব ইম্পর্টেন্ট ফর স্টেবল দ্য ইকোসিস্টেম, ফর গিভিং দ্য মানে বিগেস্ট ফাংশনালিটি টু স্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবল ফর স্টেবিলিটি অফ দ্য ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমের স্টেবিলিটি দেয় যেটা কিস্টোন স্পিসিস, এবং এই কিস্টোন স্পিসিসটা হচ্ছে উইংসের রিভেটকে বোঝায়। কিন্তু সিটের মধ্যে যে স্ক্রু থাকে সেগুলো নর্মাল স্পিসিস, সেগুলো একটা দুটো যদি এনভায়রনমেন্ট থেকে বেরিয়েও যায় আমাদের কিছু যায় আসবে না, সেগুলো সবই নর্মাল স্পিসিস। তাহলে এই দুটোর সাথে উনি কম্পেয়ার করেছেন, এবং এই এরোপ্লেনটা হচ্ছে একটা ইকোসিস্টেমের সাথে, এই একটা এরোপ্লেনকে উনি ইকোসিস্টেমের সাথে কম্পেয়ার করেছেন, ঠিক আছে? বেশ, এবার যেটা আমরা চলে যাব ডাইরেক্ট প্রশ্নে। বাকি আমরা প্রশ্ন
প্রশ্নতে কিছু ডেটা পাবো, যেগুলো আমি তোকে বলে দেবো কোন কোন ডেটা ইম্পর্টেন্ট, সেই ডেটাগুলো মাথায় রাখবি, তাহলেই হবে। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ লস অফ বায়োডাইভার্সিটি। মোস্ট ইম্পর্টেন্ট কজ আমি একটাই বলেছি, যেটা হচ্ছে হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। চারটে তো রয়েছে, এলিয়েন স্পিসিস, হাইপোথিসিস, কোএক্সিস্টেন্স, ওভার এক্সপ্লয়টেশন, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। বাট হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন এটা মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখিস। তারপরেরটা কি, when the threatened plants is need urgent measure to save it from the extinction, the desirable approach is কি হবে, ex-situ কনজারভেশন। কিছু কিছু থ্রেটেন স্পিসিস আছে যারা ওখানে থাকতে পারছে না, তাদেরকে তারা তুলে এনে আমাকে কনজার্ভ করতে হবে, সেটা ex-situ কনজারভেশনের আন্ডারে পড়ে, ঠিক আছে। তারপরেরটা কি, লিস্ট অফ দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস। লিস্ট কে বানায়, এন্ডেঞ্জার্ড স্পিসিসের লিস্ট বানায় IUCN। তারপরেরটা কি, যা রয়েছে দেখবি আমার নোটের মধ্যে, PYQ র্যান্ডাম তুলে দেখ, ম্যাডাম যেগুলো পড়াচ্ছে সেগুলো আসছে কিনা তুই দেখবি, তোর সব তোর কাছে সমস্ত প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। দ্য টাইপ অফ কনজারভেশন in which the threatened species is taken out from the natural habitat and placed into the special setting where they can be protected, কোথায় তাদেরকে প্রোটেকশন করা হয় এবং বাইরে থেকে যাদেরকে তুলে নিয়ে এসে প্রোটেকশন করা হয়, এটা কি হবে, এটা হবে বায়োডাইভার্সিটি কনজারভেশন, ঠিক আছে। তারপরেরটাতে কি বলেছে, ট্রপিক্যাল ল্যাটিটিউড হ্যাভ রিমেইনড রিলেটিভলি আনডিস্টার্বড ফর মিলিয়ন অফ ইয়ার্স, hence more time was available for species diversification. Tropical environment is more seasonal, more solar energy is available in tropics, constant environment promote niche specialization, tropical environment are constant and predictable। এর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি এতগুলোর মধ্যে দ্য কম্বিনেশনের মধ্যে কোনটা কারেক্ট কম্বিনেশন, কোনটা কারেক্ট কম্বিনেশন? প্রথমেরটা তো ঠিক কথা বলেছে যে রিলেটিভলি ট্রপিক্যালে আমরা দেখতে পাই যে স্পিসিসরা রিলেটিভলি তারা আনডিস্টার্ব থাকে। এই লাইনটা আমি স্টার দিয়ে লিখে দিয়েছি আমার নোটে, দেখে নিস, তার মানে এটা ট্রু। তারপরেরটা কি রয়েছে, তারপরেরটা রয়েছে ট্রপিক্যাল এনভায়রনমেন্ট মোর সিজনাল, না এটা কনস্ট্যান্ট সিজন আমরা দেখতে পাই, তার মানে এটা ফলস, তার মানে বি হচ্ছে না। মোর সোলার এনার্জি অ্যাভেলেবেল ইন দ্য ট্রপিক্স, কারণ ইকুয়েটার রিজিয়নের দিকে থাকে, এটা ট্রু হবে, একদম ঠিক কথা। কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইজ প্রমোট দ্য নিশে স্পেশালাইজেশন, অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট একটা এনভায়রনমেন্ট দরকার নিশে তৈরি করার জন্য। একটা এরিয়াতে একটা স্পিসিস দীর্ঘদিন বসবাস করা শুরু করবে, রিসোর্স ইউটিলাইজেশন করা শুরু করবে, ইন্টারাকশন করা শুরু করবে এবং রিপ্রোডাকশন করা শুরু করবে, যেটাকে বলি নিশে। তাহলে এই জিনিসটা করার জন্য একটা কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট দরকার, যেটাকে কনস্ট্যান্টলি সোর্স প্রোভাইড করবে বেঁচে থাকার জন্য, তার মানে এটাও ট্রু হবে। ট্রপিক্যাল এনভায়রনমেন্ট ইজ কনস্ট্যান্ট অ্যান্ড প্রিডিক্টেবল, একদম ঠিক কথা, ট্রু হবে। তার মানে কি হচ্ছে, ACDE, তার মানে বিটা হচ্ছে না, বিটা অনলি ফলস। তারপরেরটা কি রয়েছে, দিস ইজ রিগার্ডিং দ্য মেজর কজ অফ বায়োডাইভার্সিটি লস। ওভার এক্সপ্লয়টেশন এটা তো থাকবে, কো এক্সটিংশন এটাও থাকবে, মিউটেশন হবে না, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন এটাও থাকবে, মাইগ্রেশন হচ্ছে না, তার মানে ACD অনলি, তাই তো না, ABD অনলি। আচ্ছা, এখানে যে চারটে আমি এক্স্যাক্টলি এই চারটেই রয়েছে এনসিইআরটিতে, খুব সহজ। কি বললাম, ডেভিড টিলমন কি দিয়েছে, পাল এলরিচ, রবার্ট মে আর হামবোল্ড, এরা চারজন কি হাইপোথিসিস দিয়েছে, খুবই সহজ। দেখ, প্রথমে রবার্ট মে যেটা করেছে 7 মিলিয়ন অফ স্পিসিস, তার মানে হচ্ছে 3 দু জায়গায় রয়েছে, মানে এই দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে, 2 আর 4 এলিমিনেট হয়ে যাচ্ছে। তারপরেরটা আলেকজান্ডার হামবোল্ড যেটা দিয়েছে সেটা হচ্ছে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, তার মানে হচ্ছে হচ্ছে 1, B1 কোথায় আছে, B1 এখানে রয়েছে, তার মানে অপশান 1, ঠিক আছে। জাস্ট দুটো দেখলেই তুই বুঝে যাবি, বাকি টাইমটা তুই বাঁচিয়ে নিতে পারবি, এইভাবে টাইমটা সেভ করবি পরীক্ষায়। তারপরটা দিয়েছে কি দেখ, রেইন ফরেস্ট উইচ ইউজ টু কভার মোর দ্যান 14% অফ দ্য আর্থ ল্যান্ড সারফেস অ্যান্ড নাও ইট ইজ রিডিউস টু 6। অ্যাকচুয়ালি এটা তাই হয় যে আমাজনিকা রেইন ফরেস্ট যেটা, এটা অ্যাকচুয়ালি আমাজনিকা রেইন ফরেস্টের কথা বলা হয়েছে। আমাজনিকা রেইন ফরেস্টে যেটা আমরা দেখতে পাই যে 14% ছিল, হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশনের কারণে এটা 6%-এ গিয়ে দাঁড়িয়েছে। এটা ঠিক কথা, এটা ট্রু, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবং অ্যামাজন রেইন ফরেস্টে যেটা দেখা যায় যে গ্রেটেস্ট, সব থেকে বৃহত্তর বায়োডাইভার্সিটি, তার মানে দুটোই ট্রু, দুটো অপশানই হচ্ছে ট্রু। তাহলে স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 ট্রু। তারপরেরটা কি, ইভেল কোয়াড্রেট,
এইটা তোদেরকে আমি একটুখানি বলে দিই। ইভেল কোয়াড্রেট হচ্ছে ওই 4টে পয়েন্ট, যে 4টে পয়েন্টকে একসাথে মার্চ করলে আমরা লস অফ বায়োডাইভার্সিটির ধারণাটা পাই। মানে এই যে এখানে যে পয়েন্টটা যেটা তোদের লেখা রয়েছে, এই যে পয়েন্টটা, এইটাই হচ্ছে ইভেল কোয়াড্রেট। দিস ইজ নোন অ্যাজ এ ইভেল কোয়াড্রেট। এইটাকে আমরা বলি ইভিল কোয়াড্রেট। এটাই হচ্ছে ইভিল কোয়াড্রেট বলা। এই যে 4টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট এক্স্যাক্টলি 4টে পয়েন্টকে একসাথে মার্চ করলে যেটা দ্বারা সেটা হচ্ছে ইভিল কোয়াড্রেট। মানে যার জন্য অ্যাকচুয়ালি স্পিসিস এলিমিনেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তারা লুপ্তপ্রায় হয়ে যায়। এটা হচ্ছে ইভিল কোয়াড্রেটের কারণ। তাহলে দেখা যাক কোশ্চেনটা এখানে কি দিয়েছে। ইভিল কোয়াড্রেটের মধ্যে কি কি রয়েছে নাকি কোনটা কি বলেছে, হুইচ, না এখানে বলেছে অ্যামং দ্য ইভিল কোয়াড্রেট হুইচ ওয়ান ইজ কনসিডার্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ড্রাইভিং এক্সটিনশন অফ স্পিসিস। যার জন্য স্পিসিস এক্সটিনশন হয়ে যাওয়ার চান্সেস রয়েছে সেটা একমাত্র হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন। হ্যাবিটেট লস অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন যেটা প্রধান কারণ যার জন্য স্পিসিস এক্সটিনশন হয়ে যায়। দেখ কোএক্সটিনশন জিনিসটা কি? কোএক্সটিনশনে যেটা আমরা দেখতে পাই, একটা স্পিসিস চলে গেলে আরেকটা স্পিসিস চলে যাবে, কিন্তু সেটা তো মেন কারণ নয়। এটা কি মেন কারণ? মেন কারণ নয়। এলিয়েন স্পিসিস বাইরে থেকে কটা আসে? খুব অল্প আসে, তার জন্য আমাদের এরিয়ার যে স্পিসিস তারা এফেক্টেড হয়, কিন্তু সেটা পরিমাণ খুব অল্প, তার এটাও তাহলে মেন কারণ নয়। তাহলে আরেকটা কি রয়েছে? ওভার এক্সপ্লয়টেশন উইল টেক টাইম। একটা পুরো পৃথিবীর মানে জলভাগ শূন্য হতে এটা বহু যুগ লেগে যাবে অ্যাকচুয়ালি। তো আমাদের যে ন্যাচারাল যে আমাদের এলিমেন্টসগুলো আছে সেগুলোকে ধ্বংস হতে ইট উইল টেক মোর টাইম। তাহলে এটাও আমাদের মেন কারণ না। যেটা মেন কারণ যে বন ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, এটা মেন কারণ। সেখানে প্রচুর স্পিসিস একসাথে ছিল, সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে? হ্যাবিটেটটা লস হচ্ছে তাদের, এটা মেন কারণ যার জন্য স্পিসিসের এক্সটিনশন হচ্ছে। তাহলে নাম্বার 2। তারপরেরটা কি? অল অফ দ্য ফলোয়িং আর ইনক্লুডেড ইন এক্স সিটু কনজারভেশন এক্সেপ্টের মধ্যে কে কে থাকবে? স্যাক্রিড গ্রুপ, যেটা আমরা দেখেছি কি স্যাক্রিড গ্রুপ কিন্তু ইন সিটু কনজারভেশনে পড়ে। বটনিক্যাল গার্ডেন, সিড ব্যাংক, ওয়াইল্ড ফেয়ার, সাফারি পার্ক, সবকটাই আমার ওই ইয়েটার মধ্যে দেখে নিবি, এই জায়গাটার মধ্যে দেখ। আমি এই কটা পয়েন্টই আছে, তাও লোকের মাথায় থাকে না, আমি একসাথে লিখে দিয়েছি। এনসিইআরটিতে এই কটা পয়েন্টই আছে, এক্স্যাক্টলি এনসিইআরটিতে এই কটা পয়েন্টই আছে। এনসিইআরটিটাকে ছোট করতে হবে বাবা, এনসিইআরটিকে ছোট করে পড়তে হবে, তাহলে দেখবি তোর কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে একটা আলেকজান্ডার ভন হ্যাম্বোল্ট ডেসক্রাইব দ্য ফার্স্ট টাইম, যেটা হচ্ছে স্পিসিস এরিয়া রিলেশনশিপ, যে স্পিসিস বাড়বে, এরিয়ার সাথে সাথে প্রপোর্শনালি বাড়বে, কিন্তু আপ টু দ্য স্পেসিফিক লিমিট পর্যন্ত বাড়বে। এইটা অ্যাকচুয়ালি হাম্বোল্টের একটা এক্সপেরিমেন্ট। তারপরেরটা কি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অবজার্ভ ইন দ্য বায়োডাইভার্সিটি হটস্পটে কোনটা অবজার্ভ নয়? হটস্পট মানে যেখানে এন্ডেঞ্জার্ড এবং এন্ডেমিক স্পিসিসকে অ্যাকচুয়ালি কনজার্ভ করা হয়। তাহলে এখানে এন্ডেমিজম এটা তো রয়েছে। স্পিসিস রিচনেস মানে একটা এরিয়ার মধ্যে কতটা পরিমাণ, কতগুলো টাইপস অফ স্পিসিস রয়েছে, সেটাকে আমরা স্পিসিস রিচনেস বলি। স্পিসিস রিচনেসটা ভালো করে তোদের বলে দিই। স্পিসিস রিচনেস মানে ধর এটা একটা স্পিসিস এ বি সি ডি, দেখ টাইপ অফ স্পিসিস, অনেকগুলো টাইপ অফ স্পিসিস রয়েছে, এটাকে আমরা বলি স্পিসিস রিচনেস। আর ইভেননেসটা কি? এ স্পিসিস রয়েছে 5টা, বি স্পিসিস রয়েছে 5টা, সি স্পিসিস রয়েছে 5টা, ডি স্পিসিস 5টা, ই স্পিসিস 5টা, এফ স্পিসিস, এটাকে আমরা বলি স্পিসিস ইভেননেস। দুটো আলাদা জিনিস। এখানে দিস ইজ দ্য টাইপ অফ স্পিসিসকে বোঝায়, এটা টাইপ অফ স্পিসিসকে বোঝায়, এর এটা প্রতিটা টাইপের কতগুলো নাম্বার রয়েছে, নাম্বার অফ স্পিসিস অফ ইচ ভ্যারাইটি, প্রত্যেকটা ইচ ভ্যারাইটির মধ্যে কতগুলো নাম্বার অফ স্পিসিস রয়েছে সেটাকে বোঝায়, এটা স্পিসিস রিচনেস। একটা কি? লেজার ইন্টারস্পেসিফিক কম্পিটিশন। এইটা অ্যাকচুয়ালি কম্পিটিশনকে আমরা কোনোদিনই কিন্তু এরকম বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে অন্তর্গত করি না, ঠিক আছে? তাহলে অপশান এটাই হবে। ওকে, ব্যাস, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এইটুকুই আমাদের। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোদের রয়েছে, রিভেট পপার পার্ল এলরিচের একটা হাইপোথিসিস, এটা অ্যাকচুয়ালি কি হয়? এটা অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাই এরোপ্লেন, না এখানে কি বলেছে? ইটস কম্পেয়ার্ড, ওকে ইটস কম্পেয়ার্ড রিভেট টু অ্যান এরোপ্লেন। রিভেটটা এখানে কি? স্পিসিস উইদিন জেনাস রিভেট, জেনেটিক ডাইভার্সিটি, জেনারা উইদিন ফ্যামিলি অ্যান্ড ইকোসিস্টেম। অ্যাকচুয়ালি এখানে রিভেট মানে হচ্ছে যে স্ক্রুটা,
সেটা কাকে বুঝিয়েছে, সেটা অবভিয়াসলি স্পিসিসকে বোঝায়, সেটা অবভিয়াসলি স্পিসিসকে বোঝায়। প্রতিটা স্পিসিস, কোন স্পিসিস ইম্পর্টেন্ট, একটা হয় কিস্টোন স্পিসিস, আরেকটা হয় নর্মাল স্পিসিস। তাহলে নর্মাল স্পিসিসটা হচ্ছে সিটের মধ্যে যে রিভেটগুলো আছে সেগুলো নর্মাল স্পিসিসের সাথে উনি কম্পেয়ার করেছে। টোটাল যদি এরোপ্লেনটাকে বলতো কম্পেয়ার করেছে কার সাথে, তাহলে সেই ইকোসিস্টেমের সাথে কম্পেয়ার করেছে। আর কিস্টোন স্পিসিস যেটা, সেটা অ্যাকচুয়ালি উইংসের যে রিভেট সেটার সাথে কম্পেয়ার করেছে। এই তিনটে জিনিস মাথায় রাখিস। তো আমাদের দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন। এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার, যেটা অ্যাকচুয়ালি চ্যাপ্টারটা পুরো ডেটা বেসড একটা ইনফরমেশন বেসড চ্যাপ্টার। বাট যে যে জিনিসগুলো বললাম মাথায় রাখ, আমি বারবার একই কথা বলছি, যে জিনিসগুলো বললাম মাথায় রাখ। কারণ তুই কোশ্চেন দেখ, 10 ইয়ার্সের কোশ্চেন ফলো কর, তুই দেখতে পাবি যা পড়ালাম তার মধ্যে থেকে প্রশ্ন। তুই এনসিইআরটি তো পড়বি, কিন্তু এইগুলোকে তুই কনসাইজলি মাথায় রাখ যে আমি সমস্ত কিন্তু এখানে কিন্তু কভার করেছি। কনজারভেশনের পার্টটা কভার করেছি, কি কি হতে পারে লস সেটা কভার করেছি, টাইপ অফ বায়োডাইভার্সিটি কভার করেছি ছোট করে, এবং কি কি থিওরি হতে পারে, কি কি ডিসকভারি হতে পারে সেটাও আমি কভার করে দিয়েছি। এভরিথিং আমি কভার করেছি উইথ কোয়েশ্চেন সলভ। মানে আমি মনে করি খুব কনসাইজ ওয়েতে এটা কিন্তু পড়িয়ে দেওয়া হলো। তোরা ক্লাসটা দেখ এবং শেয়ার কর তোদের বন্ধুদের সাথে, যারা অ্যাকচুয়ালি কোর্স কিনতে পারবে না তাদের কাছেও এটা ভ্যালুয়েবল হবে, তাদের জন্য কিন্তু এটা এনরিচড হবে। তোরা নিজেদের কাছে আটকে থাকিস না। শিক্ষা, আমি আগেও বলেছি, শিক্ষা এমন একটা জিনিস যেটা সবার কাছে ছড়িয়ে দিলে তোর বাড়বে, তোর কমবে না। তাহলে এই জিনিসটাকে তোরা সবার কাছে শেয়ার কর। আমি এটা চাইবো, প্রতিটা ক্লাস সবার কাছে শেয়ার কর, চেনা জানা যাদের কাছে রয়েছে সবার কাছে শেয়ার করে, যারা অ্যাকচুয়ালি কোর্স কিনতে পারবে না তাদের জন্য তো এই সিরিজটা ভ্যালুয়েবল হবে, তাদের জন্য এই সিরিজটা ভ্যালুয়েবল হবে। তো বোর্ডে দেওয়া এই নাম্বারে 9330054553 এই নাম্বারে ক্র্যাশ কোর্সে তোরা এনরোল করতে পারিস। বাকি ক্লাসে কথা হবে তোদের সাথে, এবং প্রচুর ক্লাস হবে, তার সাথে প্রচুর এমসিকিউ হবে, ডাউট ক্লিয়ারিং হবে, সমস্ত কিছু তোরা অ্যাভেল করতে পারবি। অফলাইন মক টেস্ট, অনলাইন মক টেস্ট, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, এভরিথিং হবে। জাস্ট শেষ করে দে, জাস্ট গুড়িয়ে দে। থ্যাংক ইউ।